নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আসামে এই মুহূর্তে ভয়াবহ বন্যা চলছে। অনেক মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। অনেকেই তাদের ঘর বাড়ি হারিয়েছেন। তাই আমরা ঠিক করেছি নিজেদের মতো করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আগামী এক সপ্তাহ আমরা একটি ফান্ডের জন্য ডোনেশন কালেক্ট করব, আর সপ্তাহ শেষে পুরো টাকাটা একটি চ্যারিটির মাধ্যমে বন্যা দুর্গত মানুষদের সাহায্যের জন্য দেওয়া হবে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ ডোনেশন করতে পারেন। টাকার পরিমাণটা বড় বিষয় নয়, আপনার ছোট্ট সাহায্য কারোর জন্য অনেক বড় হয়ে উঠতে পারে। চলুন আমরা সবাই মিলে আসামের মানুষের পাশে দাঁড়াই। এবার গল্পে ফেরা যাক। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও আদিম মন্ত্র। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও আদিম মন্ত্র। আজ মটলেনে তারানাথের বাড়িতে বসেছিলাম। কিশোরী আর আমি এই কিছুক্ষণ আগে গোটা কয়েক গরম গরম তেলে ভাজা আর আমাদের ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো নিয়ে জাঁকিয়ে বসেছি বাইরের ঘরে তক্তপোষে। মুড়ি, তেলে ভাজা আর ধোঁয়া ওঠা গরম চা একটু আগেই সাপ্লাই করে গেছে চারি। আমি এক মুঠো মুড়ি তুলে আর তেলে ভাজায় কামড় মারতেই বুঝলাম ভুলটা কি করেছি। বেগুনিটা ছিল বেজায় গরম, আর তাই অসাবধানে টাকরা আর জিভের কিছুটা ঝলসে গেল। আমি করছি দেখে কিশোরী প্যাঁক মেরে বলল, বেশি লোভ করলে ওই হয়। নাও এবার ঠেলা সামলাও, খুব ঝলসে গেছে তো। হ্যাঁ, নাও এবার বোঝো। বলেই অসভ্যের মতো খ্যাঁক খ্যাঁক করে একটা দেতো হাসি হাসল। একই টাগরাটা পুড়েছে, তার উপর তারানাথ হাসতে হাসতে বলল, আরে এটা এমন কোনো ব্যাপার নয় হে কিশোরী। ওরে চারিমা, একটু দুধের সর আর চিনি নিয়ে এত মা। বুঝলে হে বিভূতি, পোড়া জায়গাতেও ওটা লাগিয়ে দাও, আরাম পাবে। আমি ঠাকুরমশাইয়ের কথা মতো ওই উপকরণ লাগালাম। সত্যি কিছুক্ষণের মধ্যে জ্বালাভাবটা বেশ কমে গেল। আজকাল আমরা এলেই তারানাথ বেশ একটু হাসি খুশি থাকে, কিন্তু অন্য সময় থাকে খুবই অন্যমনস্ক। জিজ্ঞাসা করলেও তেমন উত্তর দিতে চান না। আজ আমরা গল্প শোনার জন্য জোড়াজুড়ি তেমন করিনি। তারানাথ কেমন আনমনেই বলতে শুরু করলেন, জানো বিভূতি, আমি যখন ভবঘুরে জীবন কাটাচ্ছিলাম তখন একদিন একটা গ্রামে আশ্রয় নিয়েছিলাম। জাতপাতের সংকীর্ণতা আমার মনে কোনোদিনই ছিল না, তাই বাঘ দিয়ে হাড়ির মতো জাতের বাড়িতে ঠেকায় পড়ে রাত কাটাতে হয়েছে অনেকবার। তেমনি একদা ঘাটশিলায় একজন শিক্ষকের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। ভদ্রলোকের নাম ছিল হ্যাঁ, মনে পড়েছে, ভবতোষ মাঝি। হ্যাঁ, জাতে বাগদি হলেও পণ্ডিত ব্যক্তি ছিলেন। যেদিন আমি তার অতিথি হয়েছিলাম সে সময়টা তার অনুকূল চলছিল না। রাতে খাবারের সময় তিনি বসেছিলেন দূরে, কেমন যেন একটা থমথমে মুখে। তখন গরম ভাত খেতে খেতে জিভটা পুড়ে যেতে তিনি এই উপকরণটা বলেছিলেন। খাওয়া দাওয়ার পর তার মনের ভাবটা বুঝতে পেরে বললাম, কিছু কি হয়েছে? আমি বুঝতে পারছি আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন ইদানিংকালে। আপনি কি করে বুঝলেন আমি সমস্যায় আছি? এমন অনেক কিছুই আমি বুঝতে পারি যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না বা সাধারণে বুঝতে পারে না। তাছাড়া আপনার এমন হতশ্রী দশা, মুখে 7-8 দিনের না কামানো দাড়ি, চুলে তেল নেই, চিরুনি নেই,
এটা দেখলেও সহজেই অনুমেয় আপনার কিছু একটা হয়েছে। দেখুন, আপনি আমার রাতে আশ্রয় দিয়েছেন, আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেছেন। আপনার কোনো হিতসাধন করতে পারলে আমি নিজেকে ধন্য বলেই মনে করব। ঠাকুরমশাই, আমি নিজের পেশা শিক্ষকতার পরিবার নিয়েই থাকতে পছন্দ করি, কিন্তু এ যাবৎকালে আমি একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ছি। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আজ মাস 6 হবে। প্রথম 5 মাস বেশ সুখেই দিন কাটছিল। আমার স্ত্রী মালতী বেশ সুন্দরী ও বুদ্ধিমতী, পড়াশোনাও জানে, সাথে আরো একটা বিশেষ গুণ আছে তার। মালতী ভীষণ রকম যুক্তিবাদী। কিন্তু বাবা, আমার সেই যুক্তিবাদী স্ত্রী কেমন যেন পাল্টে গেছে। এমন সব কাণ্ড ঘটাচ্ছে তা সাধারণ মানুষের অসাধ্য বাবা। এই কথা বলতে বলতে ভবতোষ মাঝি হাউ হাউ করে কেঁদে ফেলল। জানো বিভূতি, আমি জীবনে অনেক দুঃখ কষ্ট দেখেছি, কিন্তু পুরুষ মানুষকে এই প্রথম এইভাবে আকুল হয়ে কাঁদতে দেখলাম। তবে বুঝতে পারলাম এই কান্নার পিছনে আছে ভীষণ রকম কষ্ট আর অজানা আতঙ্ক। ভবতোষ মাঝি নিজেকে সামলে নিলেন। কান্নার পর মনটা তার অনেকখানি হালকা হয়েছে বুঝতে পারলাম। তারপর ঘটি থেকে কিছুটা জল গলায় ঢাললেন তিনি, আর মুখে চোখে সেই ঠান্ডা জলটা দিয়ে শান্ত হলেন। তারপর ধীরে ধীরে বললেন, মাফ করবেন, আসলে আমার নিজের স্ত্রীকে এই রূপে দেখব জীবনে ভাবিনি। এখনো সেই দৃশ্য মনে পড়লে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনি সবটা খুলে বলুন, কোনো কিছুই গোপন করবেন না। সামান্যতম ঘটনাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, তাই যতটা জানেন সবটা আমাকে বলুন। ঠাকুরমশাই, এই ঘাটশিলা গ্রামটা খুব ছোট সুন্দর একটি জায়গা। জঙ্গলে ঘেরা এইরকম ছোট একটি গ্রামে বসতি খুব একটা বেশি নয়। সব রকম জাতের লোক মিলিয়ে এই 70 ঘর মানুষের বাস। আমি ঘাটশিলার স্টেশন সংলগ্ন এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াই। সকালে ভাত খেয়ে সঙ্গে খাবার নিয়ে যাই। তারপর বিদ্যালয় ছুটি করে যখন বাড়ি ফিরি তখন কোনো দিন সন্ধ্যা হয়ে যায়। তারপর প্রতিদিনের মতো কিছু বইপত্র পড়ে আমার স্ত্রী মালতীর হাতের গরম গরম ভাত খেয়ে রাতে ঘুমোতে যাই। বেশ নির্বিঘ্নেই কাটছিল আমাদের দিনগুলি। কিন্তু হঠাৎ করেই গ্রামে একটা উপদ্রব দেখা দিল। বড় বিচিত্র সেসব ঘটনা বাবা। প্রায় প্রতি বাড়ি থেকেই রাতে বিভিন্ন প্রাণী চুরি হতে লাগলো। তবে এই কাণ্ডটা প্রতিদিন হতো না, মাঝে মাঝে হচ্ছে এই চুরি। প্রথম গ্রামের মানুষ ভাবলো এটা বোধহয় বন বিড়াল, ভাম বা শেয়ালের কাজ। রাতের আঁধারে এই জানোয়ারগুলোই তো এইসব করে। কিন্তু গ্রামের মানুষ খেয়াল করে দেখেছে এই চুরি সাধারণত হয় বিশেষ সময়, বিশেষ করে অমাবস্যা তিথি বা কোনো খারাপ নক্ষত্রের সময়, যেমন ধরুন অশ্লেষা বা মঘা। বাকি অন্য সময় কোনো উপদ্রব নাই। গ্রামের মানুষ এমনিতেই একটু ভীতু গোছের। এই উপদ্রবের ফলে গ্রামের মানুষ খুব ভয় পেয়ে গেল। আমার বাড়িতে কেউ নেই। কোন ছোটবেলায় বাবা মা মারা গেছে। আমি তাই চেষ্টা করি তাড়াতাড়ি বাড়ি ফেরার। মালতী আবদার করে যেন দেরি না করি। আমিও বুঝি সে সারাদিন একা থাকে, ভয় লাগারই কথা। কিন্তু মালতী সাহসী মেয়ে, সহজে ভয় পায় না। একদিন রাতে খেয়ে দিয়ে বিছানায় বসে দুজনে একটু গল্প করছি প্রতিদিনের মতো। হঠাৎ গল্পের মোড় ঘুরে গেল সেরা গল্প, ভূত প্রেতের গল্পের দিকে। হঠাৎ মালতী কেমন একটা সন্দেহের সুরে বলল, হ্যাঁ গো, গাঁয়ের মানুষজন বলছে কোনো অপশক্তির কাজ,
হ্যাঁ গো, সত্যি এমন কিছু হয় নাকি গো? আমি ওর কথার উত্তর দেওয়ার আগে একটু ভাবলাম কি বলবো। মনে মনে একটা জুৎসই উত্তর তৈরি করে বললাম, দেখো, জঙ্গলের অনেক রকম রীতিনীতি আছে, আছে অনেক রকম মান্যতা, সবটাই বিশ্বাসের ব্যাপার। তুমি তো মফস্বল শহরে থাকতে, তাই অজ পাড়াগায় কি হচ্ছে সহজে যে বিশ্বাস করবে না এটা স্বাভাবিক। স্যার ওইসব কথা বাদ দাও। কি গো, ছাড়বো কেন? নাকি ভয় পাচ্ছ? হ্যাঁ? কথাটা বলে মালতী হেসে লুটিয়ে পড়ল। মালতীর হাসিতে একটা লঘু বিদ্রুপ ছিল, যা আমার বুকে সূক্ষ্ম খোঁচা দিল। আমি তা মেনে নিলাম। হয়তো মালতী ঠিক, আমি হয়তো জঙ্গলের বুকে এই গ্রামে মানুষ হয়েছি বলেই জঙ্গলের মান্যতাকে মান্যতা দিই। হঠাৎ মালতী বলে উঠল, হ্যাঁ গো, আমাদের গায়ের ওই যে শানমণির মা, ও নাকি ডাকিনী মন্ত্র জানে। কথাটা শুনে আমি যত না অবাক হলাম, তার থেকেও বেশি বিরক্ত হয়ে উঠলাম। ভাবলাম এসব কথাও জানলো কি করে। যদিও গ্রামে এই কথাটা সবাই জানে, তবু আমি কেমন যেন আতঙ্কিত হয়ে উঠলাম। মনটা কি একটা কারণে হঠাৎ কু ডেকে উঠল। তবু সে কথা মালতীকে জানতে না দিয়ে মুখে একটা বেশ বিরক্তি নিয়েই আমি মালতীকে বললাম, তোমাকে কে বলল এসব কথা? আসলে আমি মনে মনে শঙ্কিত হয়ে উঠেছিলাম। শানমণির মাঝে ডাকিনী মন্ত্র জানে, সেই কথা তো গ্রামের সবাই জানে। সেই কবে তার নিজের একটি মেয়ে হয়েছিল, তার নাম ছিল শানমণি। ভারী ফুটফুটে দেখতে ছিল মেয়েটাকে, কিন্তু কথাও কিছু নেই, হঠাৎ মেয়েটা আচমকা একদিন মারা গেল। যদিও মারা যাওয়াটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক লাগলেও গায়ে কানাভূষো শোনা যায়, আর গোটা গায়ের লোক স্বীকারও করে মেয়েটাকে নাকি সেই বুড়ি নিজেই খেয়েছে। শুধু যে মেয়েকে খেয়েছে তা নয়, স্বামীকেও নাকি খেয়েছে। শানমণি মরে যাওয়ার পর তার বাবা বুধন সর্দার প্রথম বলেছিল তার স্ত্রী নাকি ডাকিনী মন্ত্র জানে, সেই নাকি নিজেই তার মেয়েকে খেয়েছে। এরপর অবশ্য বুধন সর্দারকে আর খুঁজে পাওয়া যায়নি। লোকটা যেন বেমালুম উবে গেল। বুধন সর্দার যেমন ছিল শক্তিশালী, তেমন সাহসী, কিন্তু সেই বুধন সর্দার যে এইভাবে উবে যেতে পারে গ্রামের মানুষ কেউ ভাবেনি। তারপর থেকেই গ্রামের মানুষ শানমণি মাকে সামলে চলে, পারতপক্ষে এড়িয়ে চলে তাকে। এই কথা শানমণির মাও বুঝতে পেরেছিলেন, তাই বোধহয় নিজেই গ্রামের বাইরে একখানি কুঁড়ে ঘর বানিয়ে নিয়েছিলেন। এই ঘটনা ঘটেছিল অনেক যুগ আগে, আমারও জন্মের আগে, কিন্তু শানমণির মা আজও বেঁচে আছে। শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বয়স কত আন্দাজ করা মুশকিল। গ্রামের বয়স্ক মানুষেরা বলে ওর বয়স নাকি 5-20 বেশি হবে। এখন নদীর গুগলি মাছ ধরে আর বুনো কুল আর নানান ফল খেয়ে দিন যায়। সবাই বলে তিনি নাকি গুগলি বা মাছ কোনো কিছুই রান্না করে খায় না, সবটাই কাঁচা খায়। লোকে বলে ডাকিনী মন্ত্রের জোরেই নাকি ও বুড়ি আজও বেঁচে আছে, এবং সবার ধারণা শানমণির মা এই মন্ত্র যতক্ষণ না ঠিকঠাক আর যোগ্য উত্তরসূরি পাচ্ছে ততক্ষণ ওই বুড়ির মরণ নাই, আর চাইলেই নাকি সে মরতে পারে না। আমি বেশ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এ কথা ও কথা চিন্তা করছি, হঠাৎ মালতী আমায় ধাক্কা দিয়ে বলল, এই, কথা বলতে বলতে কোথায় হারিয়ে গেলে? কই? কোথাও না। তুমি কি যেন বলছিলে আমায়? না, তুমি নিশ্চয়ই আমায় কিছু লুকাচ্ছ। আমি আবার কি লুকাবো? তাহলে কথা বলতে বলতে হঠাৎ করে চুপ করে গেলে কেন? আমি তাড়াতাড়ি বললাম, কালকে আবার স্কুলে যেতে হবে, চলো শুয়ে পড়ি। কথাটা বলে
আমি পাশ ফিরে শুয়ে পড়েছিলাম, কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারলাম মালতী অসন্তুষ্ট হয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেও আমি কিছু বললাম না, চুপ করে পড়ে রইলাম বিছানায়। সেই দিনের মতো কথার ইতি টেনে দুজনে শুয়ে পড়লাম। তবে ঠাকুরমশাই, সেই দিন সব কথা খুলে বললে বোধহয় আমার এত বড় ক্ষতি হতো না বলেই আমার মনে হয়। এক নাগাড়ে এতখানি কথা বলে বেশ হাঁপিয়ে গিয়েছিল ভবতোষ মাঝি। যাই হোক, ভবতোষ নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে হয়তো। মুখ দেখে বুঝতে পারলাম এতদিনের বুকের ভিতরে জমানো কথা বলতে পারছে বলে নিজেকে অনেকটা হালকা বোধ করছে হয়তো। কিন্তু ততক্ষণে আমি মনে মনে অন্য কিছু ভাবতে শুরু করে দিয়েছি। এতক্ষণ তো ওর তেমন অস্বাভাবিক কোথাও কিছুতে লাগেনি বা সন্দেহজনক কিছু মনে হয়নি। এক ওই শানমণি আর ওই শানমণির বাবার উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা ছাড়া। তবে কি এমন ঘটল এরপর যে এই শিক্ষকের এরকম হতশ্রী দশা উপস্থিত হয়েছে? ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তারপর? সাধারণত দিনে আমি স্কুলে যাই এবং বাড়ি ফিরে টুকটাক বই পড়ি বা গল্প করি, আর ছুটির দিনে বাড়িতে থাকি। দিনটা কোন দিন ছিল সেটা এখন মনে পড়ছে না, কিন্তু সেদিন বাড়িতে ছিলাম। কি একটা কারণে যেন স্কুল ছুটি ছিল। কাছের নদীতে স্নান করতে গেছি। হঠাৎ দেখলাম আমায় দেখে পাশের বাড়ির বৌদি কিছু বলার জন্য যেন ইতস্তত করতে লাগলো। আমি বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলাম, বৌদি কিছু বলবেন? কিছু হয়েছে নাকি? না মানে আসলে আসলে ব্যাপারটা হলো। আরে বলোই না কি হয়েছে, এত ইতস্তত করার কি আছে? দেখো ভবতোষ, তোমাদের ভালো চাই তাই বলছি, খারাপ ভেবো না ঠাকুরপো। আসলে তুমি তো বাড়িতে থাকো না, তাই জানতেও পারো না। ভব, তোমার বউ মালতী গতকাল এক ভয়ানক কাণ্ড করেছে। আমি তো আকাশ থেকে পড়লাম যেন। কি আবার কাণ্ড ঘটালো মালতী? কাল ফিরে তো ঠিকঠাকই সব দেখছি, তবে কি আবার করলো? প্রচন্ড অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি করেছে বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি সন্তর্পণে চারিপাশে একবার ভালো করে দেখে নিয়ে গলাটা খাদে নামিয়ে বলল, গতকাল মালতী ডাইনি বুড়ির সাথে নদীর ধারে কথা বলছিল। আমি নদীতে বাসন মাজতে আসছিলাম, তখন দুপুর গড়িয়ে গেছে। দেখি মালতী আর ডাইনি বুড়ি কি যেন কথা বলছিল। ডাইনি বুড়ি এদিকে এসেছিল কেন? সে তো এদিকে আসে না। আমি কি করে জানবো? বোধহয় গুগলি টুগলি খুঁজতে এসেছিল। নদীতে গলা ডুবিয়ে গুগলি ধরছিল। আমি তাদেরকে কথা বলতে দেখে নদীর পাড়ের ওই বুড়ো বট গাছটার আড়ালে লুকিয়েছিলাম। প্রায় মিনিট 5 তারা কি যেন কি সব কথা বলছিল। তারপর মালতী বাড়ি ফিরে গিয়েছে। মালতী ফেরার পরে বুড়ি আরো খানিকক্ষণ গুগলি ধরলো, আর সঙ্গে কি এক ভাষায় গান গাইলো। দূর থেকে সে গানের ভাষা বুঝতে পারি। গানটা শুনলে গাটা কেমন যেন করে ওঠে। ভাই ভবতোষ, দেখো এই সব কিছু আমার মোটেই ভালো ঠেকছে নেই। মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো দরকার, তাই জানিয়ে দিলাম। আমার কথা যেন আবার বলতে যেও না তোমার বউকে, কি থেকে কি ভেবে বসবে। এই কথাগুলো বলেই ত্রস্ত পায়ে বৌদি ফিরে গেল। ঠাকুরমশাই, সত্যি বলছি, কথাগুলো শোনাই স্তক সেই ভর দুপুরেও আমার বুকে কাঁপন ধরে গিয়েছিল। সেদিন কেমন যেন ছিল পরিবেশটা, চারিদিকে নিস্তব্ধ। দূরে একটা ঘুঘু পাখি ডাকছে। ওই পাখির একা ডাক যেন নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে 10 গুণ। মনের ভিতর কুকে উঠল। তাড়াতাড়ি কোনো রকমে স্নান সেরে ছুটে গেলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছে দেখি মালতীর রান্না শেষ, সে ঘর ঝাঁট দিচ্ছে।
আমি তাকে কিছুই বললাম না। জানতাম ডাইনি বুড়ির কথা তুললেই নানা কথা শুরু হবে। সেই দিন বিকেল হতে না হতে পাশের বাড়ির একজন খবর দিয়ে গেল ডাইনি বুড়ি মারা গেছে। আমার বুকের ভিতরটা স্যাঁত করে উঠল। কি যেন এক অজানা আশঙ্কায় সারা শরীরটা কেমন যেন করে উঠল। আমি তাড়াতাড়ি জামা প্যান্ট পরছি, এমন সময় মালতী ঘরে এলো। তারপর জানতে চাইল, কি হচ্ছে গো? পাশের বাড়ির বৌদি কি বলে গেল? ডাইনি বুড়ি মারা গেছে সেই খবরটা দিয়ে গেল। মালতী দেখলাম কিছু বলল না। আমিও যদি আর কথা কিছু বাড়ালাম না এইসব নিয়ে ওর সামনে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বুড়ির বাড়ির উদ্দেশ্যে। যখন ডাইনি বুড়ির বাড়ি পৌঁছলাম, দেখলাম গ্রামের বয়স্করা সবাই হাজির। কারোর মুখে কোনো কথা নেই, সবার মুখ থমথম করছে। পাশের গ্রাম থেকে নসুগুণিনও ছিল ওই জটলায়। হঠাৎ সে বলে উঠল, না না না, এ ভালো কথা নয়, ভালো কথা নয়। তোমরা তোমরা সবাই জানো ডাকিনী মন্ত্রের জোরেই আজ অব্দি ও বুড়ি বেঁচে ছিল। আজ ও বুড়ি মরেছে, তার মানে ডাকিনী মন্ত্রের উত্তরাধিকারী চলে এসেছে। নাহলে তো বুড়ির মরার কথা নয়। দেখো দেখো, তোমরা তোমরা দেখো, এই শরীরে কোনো কোনো রোগ নেই। কি বলো, কোনো রোগ আছে? গায়ে গায়ে কোনো ক্ষতের দাগ নেই। হ্যাঁ, তবু কিন্তু বুড়ি মারা গেল, তবু বুড়ি মারা গেল। তার মানে বুঝতে, ডাকিনী মন্ত্রের উত্তরাধিকারী ঠিক চলে এসেছে। ঠিক ঠিক চলে এসেছে। ঈশ্বর, ঈশ্বর, আবার নতুন একটা জীবন ধরে বয়ে চলবে সে আদি মন্ত্র। আর সে যদি সেই মন্ত্র কোনো ভয়ঙ্কর কাজে বা গ্রামের অনিষ্ট করতে ব্যবহার করে, তাহলে সমূহ বিপদ আসবে, জানবে, সমূহ বিপদ, সমূহ বিপদ। গুণিনের কথায় জনগণের মাঝে যেন বাজ পড়ল। কারোর মুখে কোনো কথা নেই, যেন সুঁস পড়ার শব্দ পাওয়া যাবে। গুণিন আবার শুরু করলো, তার মানে আজই, হ্যাঁ, আজকেই, আজ যে ভাদ্র মাসে অমাবস্যা, তার মানে বুড়ি আজকেই ডাকিনী মন্ত্রে কাউকে দীক্ষা দিয়েছে। আর সেই বুড়ির আর ওই যুগ যুগ ধরে চলে আসা ডাকিনী মন্ত্রের বাহকদের আশীর্বাদের মাধ্যমেই বেঁচে থাকবে এই অতি ভয়ানক ডাকিনী বিদ্যা। এই অতি ভয়ানক ডাকিনী বিদ্যা সত্যি। ব্যাপারটা আমার কেমন যেন ঠিক বিশ্বাস হতে চাইল না। হ্যাঁ, আমি নিজেই এতদিন বলেছি নানা কথা এসব বিষয় মালতীকে, তবু মনের কোণে কোনো একটা দ্বিধা ছিলই। তাই ভিড়ের মধ্যে থেকে আমি বলে উঠলাম, ডাকিনী বিদ্যা শেখা এতই সহজ যে কেউ চাইলেই শিখতে পারে, আর বিনা কারণে কেউ শিখবেই বা কেন? আমার প্রশ্ন শুনে সকলের মনেও এই একই প্রশ্নেরই উদ্রেক হলো। উপস্থিত জনতা গুণিনের মুখের দিকে চাইল, কারণ এর উত্তর একমাত্র গুণিন বলতে পারে, আর কেউ নয়। গুণিন খানিকক্ষণ চুপ করে রইল, কিছু যেন ভাবছে মনে হলো। তারপর ধীরে ধীরে বলল, তোমরা জানো না, এ বড় বড় ভয়ানক সিদ্ধ বিদ্যা। এর মূল বীজ মন্ত্র মাত্র 2.5 অক্ষরের। এই মন্ত্র যদি কোনো সাধারণ মানুষ মাত্র 3 বার জপ করে, সঙ্গে সঙ্গে সে হয়ে উঠবে মূর্তিমান ডাকিনী, হয়ে উঠবে অপরাজয় এক ভীষণ শক্তি। আর সে যতক্ষণ এই মন্ত্রে কাউকে দীক্ষা নেয় দেয়, ততক্ষণ সে হয়ে থাকে অজেয় আর অমর। সহজে তার মৃত্যু নেই। ভগবান, এই অভিশপ্ত পরম্পরার কি কোনো শেষ নেই ভগবান। আমি মনে মনে শিউরে উঠলাম গুণিনের কথাগুলো শুনে। কেন জানি না হঠাৎ আমার পাশের বাড়ির বৌদির কথা মনে পড়ল। কালই ডাইনি বুড়ির সাথে মালতী কথা বলেছে, আর আজকেই ডাইনি বুড়ি মরল। সহজেই যেন দুয়ে দুয়ে 4 হয়ে গেল। গুণিন আবার বলতে শুরু করলো,
ডাইনি বুড়ির কথা তো সকলেই জানো, তাহলে কে কে ইচ্ছা করে এমন অভিশাপকে আপন করে নিল বলো তো? কে নিলে? কেউ কোনো উত্তর দিল না। সবাই দুশ্চিন্তাগ্রস্ত ভাবে ওর মুখের দিকে তাকাতে লাগলো। কেউ কিছুই জানে না। আমি তখন প্রমাদ গুনলাম, এরপর যদি গায়ের কারোর কোনো সামান্য ক্ষতি হয় তার সম্পূর্ণ দায় বর্তাবে হয়তো মালতীর উপর। আর গায়ের পাশাপাশি সব বাড়িতে এই কথাটা ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগবে না। তাই যদি হয় তবে সমূহ বিপদ। কি হবে তখন ভাবতেও আমার গা হাত পা পুরো ঠান্ডা মেরে গিয়েছিল ঠাকুরমশাই। ততক্ষণে সবাই মিলে সুবর্ণরেখা নদী পাড়ে এক জায়গায় মাটি খুঁড়ে ডাইনি বুড়িকে মাটি চাপা দিতে চলে গিয়েছিল। আমিও সঙ্গী হয়েছিলাম সেই শবযাত্রায়। মাটি চাপা দেওয়া হলে আমরা যে যার ঘরে ফিরে গেলাম। বাড়িতে এসে দেখলাম মালতী চুপ করে শুয়ে তাকিয়ে আছে ঘরের ভিতরের সালার দিকে। আমি দরজার কাছে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম, আর খেয়াল করে দেখলাম মালতীর চোখের পাতা পড়ছে না। এটা কেমন হলো? আমরা স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট সময় পর পর চোখের পাতা ফেলি, কিন্তু মালতী চোখের পাতা ফেলছে না। মনে কেমন যেন একটা ভয় জাঁকিয়ে বসলো, আর বুঝলাম আমি যেন সাহস করে ঘরের ভিতর যেতে পারছি না। হঠাৎ খানিকক্ষণ পরে মালতী তাকালো আমার দিকে, তারপর স্বাভাবিকভাবেই হেসে বলে উঠল, কি গো, কখন এলে? আর ওইখানে দাঁড়িয়ে আছো যে? অবাক হয়ে দেখলাম মালতীর গলার স্বরে কোনো পরিবর্তন নাই। মনে মনে ভাবলাম আমি মিছেই বোধহয় চিন্তা করছি। ওই বৌদির কথা আর গুণিনের কথা আমাকে অহেতুক উল্টোপাল্টা ভাবাচ্ছে। মনকে প্রবোধ দিলাম ডাইনি বুড়ির বয়স হয়েছিল, তাই মারা গেছে। আমি শিক্ষিত মানুষ হয়ে কি সব উল্টো পাল্টা ভাবছি। নিজেকে বোঝালাম এইসব ভাবনা অমূলক, ভিত্তিহীন। বয়স আর অভিজ্ঞতা জনিত কারণে আমি বুঝতে পারলাম সমস্যাটা এই মাস্টার মশাইয়ের জীবনে ঠিক কোনখানে আর কখন সূত্রপাত হয়েছে। তবুও আমি চুপ করে থাকলাম, কারণ আমি চাইছিলাম আরো বিস্তারিত ঘটনাগুলো ভবতোষ মাস্টার নিজের মুখেই আমাকে বলুক। অনেকক্ষণ ধরেই দুঃসহ বিবরণ আমায় দিতে গিয়ে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছিল ভবতোষ। পাশে রাখা ঘটি থেকে কিছুটা জল সে আবার গলায় ঢেলে নিল। তাকে একটু সুস্থিরভাবে বসতে দেখে বললাম, তারপর কি হলো? সেই দিন রাতে খেয়ে দিয়ে বিছানায় বসলাম যথারীতি। তবে অন্য দিনের মতো সেদিন আর গল্প জমল না। সারাদিনের ধকলের জন্য আমি শরীর ভালো লাগছে না বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আমার কথা শুনে মালতী সন্দেহের সুরে বলল, কি গো, জ্বর জ্বর লাগছে নাকি? আমার কপালে হাত দিয়ে তাপ অনুভব করার চেষ্টা করলো। তারপর স্বাভাবিকভাবে বলল, কই, গা তো তেমন গরম হয়নি গো, ঠিকই তো আছে মনে হচ্ছে। ঠাকুরমশাই, কি বলবো আপনাকে, এত কিছু হয়ে যাবার পর মালতীর হাত যখন আমার কপাল স্পর্শ করলো, মনে হলো সেই করুণাময় স্পর্শ ঠিক আমার মায়ের মতো। আমার আবার মনে হলো আমারই মনের ভুল, কি ভাবতে কি ভেবেছি। তারপর দুজনে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে বাজারের দিক থেকে ফিরছি, এমন সময় গ্রামের বটতলার মোড়ে একটা জটলা আর কান্নাকাটি শুনে এগিয়ে গেলাম। দেখি মদন বাউরির বউ হা পিত্তেশ করে কাঁদছে। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম মদন রাত করে বাড়ি ফিরছিল কাল। হঠাৎ কে যেন ওর এই অবস্থা করেছে। কেউ ওকে মেরে এই বটতলায় ফেলে রেখে গেছে। সারা শরীরে এতটুকু রক্ত নেই, অথচ সামান্য কোনো আঘাতের দাগটুকুও নেই। সকলেই বলা বলি করছে এই নির্ঘাত তেনাদের কাজ। গ্রামেতে এমনিতেই খবর একটু তাড়াতাড়ি ছড়ায়, জানেনি তো। দেখতে দেখতে গোটা গ্রামে ঢি ঢি পড়ে গেল মদন বাউরির মরার খবরটা। শুধু এই লোকটাই নয়, পর পর 2 মাসে মারা গেল আরো 2 লোক।
গোটা গাঁয়ের মানুষ তটস্থ হয়ে উঠেছে। সবাই বিশ্বাস করে ফেলেছে ডাকিনী ফিরে এসেছে আবার এই গ্রামে। মালতীর কানেও এসেছিল, কিন্তু সে তাতে কোনো গুরুত্ব দিল না। মালতী অন্য দিনের মতো আমার বুকে হাত রেখে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু প্রথমে নানা চিন্তায় ঘুম আসতেছিল না। তারপর কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নাই। তখন কত রাত হবে খেয়াল নেই, ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি মালতী ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়ে সেটা খুলতে যাচ্ছে, আর বারবার আমার দিকে দেখছে। আমি মরার মতো পড়ে রইলাম। অত্যন্ত সাবধানতার সাথে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে গেল মালতী। বুকের ভিতর ভীষণ তোলপাড় শুরু হলেও তবু শুয়ে রইলাম মটকা মেরে। মনকে সান্ত্বনা দিলাম হয়তো বাথরুমে যাচ্ছে, কিন্তু মন মানল না একদমই। শেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর আমিও খুব বিছানা থেকে নেমে এলাম ধীর পদক্ষেপে। আমার বাড়ির পিছনে সুবর্ণরেখা নদী, যদিও নদীর পাড় থেকে নদীর জল অনেকটা তখন দূরেই ছিল। এই বছর তেমন বৃষ্টি হয় নাই, তাই সুবর্ণরেখা কানায় কানায় পূর্ণ হয়নি। নদীর জল ও নদীর পাড়ের মধ্যেকার যে জায়গা তা পরিষ্কার, সেখান দিয়ে হেঁটে যাওয়া যায়। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কোথায় কি? কারো চিহ্ন নেই কোথাও। তাহলে মালতী গেল কোথায়? অবশেষে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কি এই অবস্থায় আসতে চায়? কতক্ষণ এইভাবে শুয়ে আছি খেয়াল নাই। হঠাৎ দরজার খুট শব্দ শুনে বুঝতে পারলাম মালতী এসে হাজির হয়েছে দরজায়। তারপর খুব সাবধানে খাটে উঠে আমার পাশে শুয়ে পড়ল। তার হিম শীতল হাত রাখল আমার বুকে। মুহূর্তে মনে হলো যেন এক কাল সাপ জড়িয়ে ধরল আমায়, তার মৃত্যু শীতল স্পর্শ নিয়ে। অবচেতনে মনে হলো আর বুঝি আমার মুক্তি নেই এই নাক পাশ থেকে। এ আমায় জীবন, ইহকাল পরকাল সব শেষ করে দেবে যেন। হাত পা অবশ হয়ে গেছে। বুঝতে পারছি হাড়ে হাড়ে যে আমার পাশে আমার বুকে হাত দিয়ে শুয়ে আছে সে কোনো মানুষ নয়, সাক্ষাৎ কোনো শয়তান, কোনো নরকের গভীর থেকে উঠে আসা এক প্রেত, যে আমার ভালোবাসার মানুষ মালতীর উপর ভর করেছে। আমি এসব আকাশ পাতাল চিন্তা করলেও মালতী কিন্তু খানিকক্ষণ পরে অঘরে ঘুমোতে লাগলো। আমার আর ঘুম এলো না। শেষ রাতের দিকে হয়তো চোখটা লেগে গিয়েছিল। এমন সময় হঠাৎ পাশের বাড়িতে কান্নার চিৎকার শুনতে পেলাম। বাইরে তাকিয়ে দেখি ভোর হয়ে এসেছে। চিৎকার শুনে মালতী জেগে উঠে বলল, কি হয়েছে গো? কে কাঁদছে? পাশের বাড়িতে কিছু একটা হয়েছে মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। তারপর দুজনে বাইরে বেরিয়ে এলাম। আমি মনে মনে মালতীর অভিনয় দেখে যেন ভিতরে ভিতরে আশ্চর্য হলাম। তেমনি আমার রাগ ও ঘৃণা একই সাথে বেড়ে চলল। আবার কিছুক্ষণ বাদেই মনে হলো সবটাই আমার মনের ভুল নয় তো, হয়তো আমি মিশি মিশি মালতীকে খারাপ ভাবছি। বাড়ির বাইরে বেরিয়ে দেখি পাশের বাড়িতে এই ভোরবেলাতেই লোকের ভিড়, আর সবাই কেমন যেন আতঙ্কিত হয়ে রয়েছে। কারোর মুখে কোনো কথা নাই। আমিও মালতী পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে। কাছে গিয়ে দেখলাম উঠোনের মাঝখানে যাকে রাখা হয়েছে তাকে দেখে রীতিমতো চমকে উঠলাম। এ তো আমাদের পাশের বাড়ির কমলা বৌদির দেহ। কিন্তু এই কি অবস্থা হয়েছে তার, তাকে চেনা যাচ্ছে না এতটুকুও। এক রাতের মধ্যেই তার শরীর শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। আশেপাশের লোকজন বলতে লাগলো, দেখলি, তোরা দেখলি, সারা গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবু কিভাবে যে শরীরে রক্ত শুষে গেল দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখ। হ্যাঁ, তাই তো দেখলাম। কিভাবে শরীরে রক্ত চুষে খেলো কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক বলেছিস। যদি
যদি জানতে পারতাম না, বেটাকে একদম পুড়িয়ে মেরে ফেলতাম, জ্যান্ত পুড়িয়ে ফেলতাম আমি। আমিও দেহটা দেখলাম, সত্যি শরীরে যেন এতটুকু রক্ত নেই। কি ভয়ঙ্কর ব্যাপার! ভিড়ের মাঝে শুনতে পেলাম পাশের গ্রামের সেই গুনিনকে খবর দেওয়া হয়েছে, ঘন্টা খানেকের মধ্যেই নাকি সে এসে পড়বে। কথাটা শোনা মাত্র আমার মনটা কেমন যেন করে উঠল। আমি অপেক্ষা করতে লাগলাম, আর মালতী বাড়িতে চলে গেল। বলে গেল দুয়ারে জল দিতে হবে, তাছাড়া বাড়িতে আরো কিছু কাজ আছে নাকি। কিন্তু আমার মন মানল না। ঠাকুরমশাই, একটা কথা আপনি নিশ্চয় মানবেন, যখন মানুষ গোল হয়ে ভিড় করে তখন সবার দৃষ্টি থাকে ঘটনার কেন্দ্রে। ওই গোল বৃত্তের বাইরে কেউ ততটা লক্ষ্য করে না। কিন্তু আমি ধীরে ধীরে বৃত্তের বাইরে বেরিয়ে এলাম, যাতে মালতী ও ঘটনা দুই নজরে আসে। আমি আর চোখে দেখতে লাগলাম মালতী দুয়ারে জল ছিটিয়ে দিয়ে উঠোন ঝাঁট দিতে লাগলো। উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেলে সে দাঁতন করতে লাগলো। তার কাজে কোনো সন্দেহজনক কিছু নেই, তবু সন্দেহের বীজ একবার মনে বপন হলে আর রেহাই নেই। সে মনের ভিতর কাঁটার মতো খচখচ করতেই থাকে। হঠাৎ দেখলাম সমাবেশের জনতা উত্তেজিত হয়ে উঠল। আমি তাকিয়ে দেখি গুনিন এসেছে। গুনিন এসে চারিদিকে দেখে নিয়ে যেই তার মৃতদেহের উপর চোখ পড়ল, সাথে সাথে সে রীতিমতো আঁতকে উঠল। তারপর জনতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে কালকে অমাবস্যা তিথিতে এই স্বীকার করেছে, কিন্তু তাকে স্পর্শ করেনি, বদলে দূর থেকে এসে তার রক্ত শুষে খেয়েছে। আমি জানি না কতটা কি করতে পারবো, তবে দেখছি চেষ্টা করে কি করা যায়, দেখছি কি করা যায়। এই বলে গুনিন বজ্রাসনে বসে সামনের মাটিতে একটি যন্ত্র আঁকলেন। তারপর হাতের 4টি কড়ি সেখানে ফেললেন। তারপর চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলেন। এদিকে আমি আর চোখে তাকিয়ে দেখি মালতী হাতে একটি মুড়ির বাটি নিয়ে মুড়ি খাচ্ছে দুয়ারে বসে। সে এই দিকে ততটা দৃষ্টিপাত করছিল না। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ ভিড়ের প্রতিটা লোকই ভয়ে কেমন যেন হয়ে গেল। স্তব্ধ বিস্ময়ে সবাই দেখল গুনিনের মন্ত্রোচ্চারণ পরিণত হয়েছে এক বীভৎস যন্ত্রণায়। গুনিনের দেহটা সবার সামনেই যন্ত্রণায় কুঁকড়ে উঠতে লাগলো। সমবেত জনতা কিছুই বুঝতে পারছে না কি হলো হঠাৎ। এমন সময় আমার চোখ গেল দূরে দাঁড়ানো মালতীর উপর। আমি দেখছি মালতী যে মুড়ি খাচ্ছে তার রং লাল, রক্তের মতো লাল। আসলে রক্তের মতো নয়, ওটা আসলেই রক্ত, মানুষের তাজা রক্ত। মালতীর হাতের আঙুলেও সেই রক্ত লেগে আছে, ঠোঁটের পাশেও লেগে আছে রক্ত, সাথে তার দৃষ্টি রয়েছে এই দিকে। এখানে গুনিনের দেহটা যন্ত্রণায় মাটির উপরে পড়ে ছটফট করতে লাগলো। দুয়ে দুয়ে সার করতে বেশি সময় লাগলো না। বুঝে গেলাম আসলে মালতীর হাতে যে রক্ত লেগে আছে তা অন্য কারোর নয়, নসু গুনিনের টাটকা তাজা রক্ত। হায় ভগবান, এবার আমি কি করব? কাকে বলবো এই ভয়ঙ্কর ডাকিনী মন্ত্রের বিদ্যা শিখে নিয়েছে মালতী, আর সেই তার মন্ত্রে অমোঘ শক্তি প্রয়োগ করে শুষে নিচ্ছে একটার পর একটা দেহের রক্ত। আমার কিছু করার রইল না। আমি শুধু তাকিয়ে দেখলাম রক্ত শূন্য হয়ে স্থির হয়ে গেল হতভাগ্য গুনিনের দেহটা। চোখের সামনে মারা গেল 5 গায়ের মধ্যে জনপ্রিয় নসু গুনিন। কারোর মুখে কোনো কথা নেই। এদিকে মালতী মুড়ি খাওয়া শেষ করে বাটি আর হাত ভালো করে ধুয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তারপর স্বাভাবিক স্বরে বলল, কি হয়েছে গো? গুনিন চুপ করে গেল কেন? গুনিন আর বেঁচে নেই, সেও রক্ত শূন্য হয়ে এই মাত্র মারা গেছে। সে কি গো? তাহলে কি হবে? এদিকে ভিতরে আমার তোলপাড় হচ্ছে।
তবুও আমি মনের আবেগ ভিতরে চেপে বললাম, সেটাই তো কথা, গায়ের মানুষগুলো বোধহয় আর রক্ষা পেল না। হঠাৎ চোখেতে যেন মালতীর চোখে একটা ব্যঙ্গ মিশ্রিত বিদ্রুপ ফুটে উঠেই মিলিয়ে গেল। আমি মনে মনে বুঝলাম, এক বাড়িতে মালতীর সাথে থাকা আর জলে কুমিরের সাথে বাস করা একই ব্যাপার। মালতীকে সে কথা বুঝতে না দিয়ে বললাম, আজ আমার ফিরতে একটু দেরি হতে পারে। হেডমাস্টার মশাই স্কুল ছুটির পর দেখা করতে বলেছেন। সাবধানে ফিরবে কিন্তু, দেখছো তো আজকাল দিনকাল একেবারে ভালো না। আমি কিছু না বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে মুখে কিছু না দিয়েই বেরিয়ে গেলাম। মালতীকে বললাম, হেডমাস্টার মশাইয়ের বাড়ি হয়ে যাব, তাই একটু আগেই বেরোলাম। আমাদের পাশের গ্রামে যে কালী মন্দির আছে, কথিত আছে তিনি নাকি খুব জাগ্রতা। আমি কেঁদে গিয়ে পড়লাম সেই মন্দিরের পুরোহিতের পায়ে। তিনি আমায় কিছু বিধান দিলেন। বলেছিলেন, যদি আমি মালতীকে অমাবস্যার দিন রাতে মায়ের পূজার সময় মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসতে পারি, তবে তিনি কাটিয়ে দিতে পারবেন এই বিপদ। কিন্তু ঠাকুরমশাই, সেও হলো না। চেষ্টা করলাম, কিন্তু ভিতরে ঢোকার আগে মালতী এমন করতে লাগলো যে মন্দিরের 4 জন সমর্থ পুরুষ সেবায় আর আমি একসাথে ধরেও কিছু করতে পারলাম না। সে তুলকালাম কাণ্ড। মালতীর চোখ মুখ তখন অপার্থিব হিংস্রতা আর রেগে লাল হয়ে আসে। মণিহীন চোখ কপালে তুলে গর্জন করে চলেছে ক্রমাগত। শেষে আমাদের ছটকা মেরে সরিয়ে দিয়ে দৌড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। সেও আজ থেকে 15 দিন আগের কথা। এখন আমি জানি না ঠাকুরমশাই, আমি কি করব, কোথায় যাব। তবে এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব, আর এই গ্রামও অনতিবিলম্বে খালি হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। ভগবানের দয়ায় আর আমার নিজের চেষ্টার জোরে কিছু ক্ষমতার অধিকারী আমি হয়েছি কিছুদিন যাবৎ। বেশ কিছু যজমানের সেবাও করেছি মাস্টারমশাই, এবং তারা আজ নিজেদের দুঃখ কষ্ট পিছনে ফেলে রেখে সুখের সংসার যাপন করছে। ঈশ্বরের আশীর্বাদ আর তন্ত্র সাধনার ভিত্তিতে আজ আমি যেসব শক্তি পেয়েছি, তার উপর ভরসা করেই বলতে পারি, এ বিপদ আপনার কেটে যাবে আগামী 15 দিনের মধ্যে। আপনি বিশ্বাস রাখুন। কিন্তু কিভাবে? ভবতোষবাবু, যে গোপন মন্ত্রের অধিকারিণী আপনার স্ত্রী, সেই মন্ত্র কিন্তু বিশেষ তিথি ছাড়া কাজ করে না। তাহলে প্রথমের দিকের মৃত্যুগুলো, বা তাহলে ওই নশগুণিন? আপনি খেয়াল করেননি বা আপনারা জানেন না, এই মন্ত্র কেবল বিশেষ দিন ব্যতীত সম্পূর্ণ বিকল। বিশেষ তিথি মানে অমাবস্যা তিথিতেই জেগে ওঠে এই মন্ত্রের অধিকারিণী ডাকিনী। তখন সে বলি চায় তাজা মানুষের রক্ত। এই লোকগুলি বা এই গুণিন যে তিথিতে মারা গেছে তা হলো অমাবস্যা। ডাকিনী যখন তখন জেগে উঠতে পারে, এবং হয়েছেও তাই। তবে চিন্তা করবেন না, আমি আপনাকে একটা কবচ দিয়ে দিচ্ছি। সেই বিশেষ দিন আসতে এখনও কটা দিন দেরি আছে। ততদিন এই কালভদ্র কবচ আপনাকে রক্ষা করবে, বিশ্বাস রাখুন। ঠিক 15 দিন বাদে অমাবস্যা তিথিতে আমি আবার আসব। আর এই উঠোনে একটা হোমের ব্যবস্থা করে রাখবেন আগে থেকে, কেমন? আমাকে অনেক গূঢ় তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। পরের দিন আমি ভবতোষ মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। আমি জানতাম যে অমাবস্যা তিথি ছাড়া অন্য কোনো দিন এই মন্ত্র কাজ করবে না। তাই ভবতোষ সহ গ্রামের অন্য লোকেদের সাধারণ দিনে কোনো বিপদ নেই, কিন্তু কি জানো, গ্রামের মানুষের জীবনযাত্রাও যেমন সহজ সরল, তেমনি তাদের মন কুৎসিত কালিমালিপ্ত কোনোদিনই হয় না। তাই স্বাভাবিকভাবেই কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনাও তাদের মনে বেশ বড় প্রভাব বিস্তার করে থাকে। আর মহামারী হোক বা কোনো মৃত্যু, শহর বাজারে ততটা না ছড়ালেও গ্রামের শান্ত জনজীবনে আগুনের মতো ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। আর ভবতোষের গ্রামে যে শক্তি আশ্রয় নিয়েছিল, সে যে যাতা শক্তি নয়, এই কদিনে সবাই বুঝতে পেরে গিয়েছিল তা ভালো করে। তাই আমাকে এই অমাবস্যাতেই সব সমস্যার সমাধান করতেই হবে, এই আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। কারণ এই মন্ত্রের অধিকারিণী যিনি, তিনি বা তাঁর ভিতরে অবস্থানকারিণী ডাকেনি,
ঠিকই মাসে একটি শিকার খুঁজে নিয়ে নিজেকে জীবনী শক্তিতে বলিয়ান করে যাবেই। আর নিরীহ গ্রামবাসীকে কষ্ট দিয়ে ভয় দেখিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কোনো যুক্তিযুক্ত কাজ নয়। যাই হোক, এই 15 দিনের মধ্যে আমাকে হোমের যাবতীয় সামগ্রী জোগাড় করে নিতে হবে। তারপর হোমের দ্বারা নিয়ে আসতে হবে সেই বুড়ির প্রেতাত্মাকে ও তাকে তুষ্ট করিয়ে এই মন্ত্র ফিরিয়ে নিতে অনুরোধ করতে হবে। তাতে একটা সমস্যা আছে, যদিও সেই আত্মা তখন এই পার্থিব জগতে ফিরে আসার চেষ্টাও করতে পারে। সেটা আমাকে আটকাতেই হবে, কারণ তা না হলে হিতে বিপরীত হবে। দেখতে দেখতে সেই নির্দিষ্ট দিনটা চলে এলো। তখন বেলা দ্বীপ্রহর হবে। ধুলিমলিন পায়ে আমি এসে হাজির হলাম ভবতোষ মাস্টারের বাড়িতে। গিয়ে দেখি মাস্টার দাওয়াতে পা ছড়িয়ে বসে কাঁদছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম চিন্তিত মুখে। আবার কি হলো? যা কবচ দিয়েছিলাম তাতে তাঁর বা গ্রামবাসীর কোনো ক্ষতি তো হওয়ার সম্ভাবনা ছিল না, আর এই মন্ত্র তো সাধারণ তিথিতে কাজও করে না। তবে মাস্টারমশাই, কি হলো আপনার? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এসেছেন। আপনি আমার স্ত্রীকে বাঁচান, কিছু একটা করে বাঁচান। কেন, কি হলো তার? গতকাল রাত থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না ঠাকুরমশাই। ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি সে নেই ঘরে। কি হবে ঠাকুরমশাই, কি হবে ওর? আবার কি কারোর প্রাণ নেবে ও? কি করব এখন বলুন ঠাকুরমশাই, চুপ করে থাকবেন না দয়া করে। আমি ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম যা কিছু হবে সেটা রাতেই সংঘটিত হবে, কিন্তু তার আগেই যে অমাবস্যা তিথি পড়ার সাথে সাথেই সেই গোপন শক্তি মালতীকে চালিত করছে অন্য পথে। কারণ সেই ডাকিনী বুঝতে পেরে গেছে যে যে কোনো মুহূর্তে বলা ভালো আজ রাতের মধ্যেই তাকে এই পার্থিব জগৎকে পরিত্যাগ করতেই হবে। তাই সে আগে থেকে সচকিত হয়ে চম্পট দিয়েছে, আর এখন চেষ্টা করছে সে তার নিজের শিকার খুঁজে তাকে হত্যা করতে। বিপদের সময় স্নায়ুকে শক্ত রাখতেই হবে, না হলে একটু অসাবধানতায় একটা বড় সড়ো বিপদ হতে পারে। আমি ভবতোষকে আশ্বস্ত করে বললাম, ভবতোষ, আপনি শান্ত হন, শক্ত হন। এখন কান্নায় ভেঙে পড়ার সময় নয়। এখন এই বিপদ থেকে উদ্ধার পেতে শক্ত হাতে হাল ধরতে হবে আমাদের দুজনকেই। ভুলে যাবেন না, ডাকিনী এখন নিজ মূর্তি ধরে গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে তার শিকার সংগ্রহের জন্য। তাই এখন তাকে সংহার করতেই হবে। হ্যাঁ, কি বলছেন ঠাকুরমশাই? সংহার মানে তো মেরে ফেলা। নিজের স্ত্রীকে মেরে ফেলার কথা বলছেন আপনি? না না না, আপনি ভরসা রাখুন। আপনার স্ত্রীর কোনো ক্ষতি আমি হতে দেব না। যেভাবে হোক সেই শরীরের মধ্যে থাকা ডাকিনীকে আমাদের শেষ করতেই হবে। তার জন্য আপনার সাহায্য আমার একান্ত প্রয়োজন। ভরসা রাখুন, ভরসা রাখুন আমার উপরে, একটু ভরসা রাখুন দয়া করে। বেশ, কি করতে হবে বলুন। শুধু একটাই কথা, মালতীর যেন কোনো ক্ষতি না হয়। একদম যে অক্ষত থাকবে সে কথা বলছি না। তার নিজের অতি কৌতূহলই এই বিপদকে ডেকে এনেছে। এখন আমি চেষ্টা করছি তাকে এই জাল থেকে উদ্ধার করার। তবে একটা কথা বলতে পারি, মালতীর প্রাণহানি আমি হতে দেব না। সে আপনার কাছে ফিরে আসবে, ভরসা রাখুন। ত্রাতা একমাত্র আপনি, যা বলবেন করব। বেশ, ভালো করে শুনুন। প্রথমে এই কাপড় ছেড়ে পুকুর থেকে ডুব দিয়ে একটা পরিষ্কার কাপড় পরে 1 ঘটি জল নিয়ে আসুন। যান 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 যান, দেরি করবেন না, যান। আমার কথা মতো ভবতোষ তাড়াতাড়ি ছুটে গেল সামনের পুকুরে স্নান করতে। ততক্ষণ ঝোলা থেকে আমি 3টে হরতুকিকে আর ঝড়ের মুখে উড়ে যাওয়া একটা পাতা দ্বারা বিশেষ মন্ত্র সহযোগে মন্ত্রপুত করতে লাগলাম। 21 বার মন্ত্র জপ করে তারপর সেই পাতাটিকে আরেকটি জবা ফুলের দ্বারা একটি লাল সুতোয় বেঁধে একটা তাগা মতো তৈরি করলাম। ভবতোষ এলে তাঁকে উত্তরমুখী দাঁড় করিয়ে তার হাতে এই তাগাটা পরিয়ে দিলাম, আর ঘটির জলটা মন্ত্রপুত করে দিলাম। বললাম, শুনুন, সকলের চোখ এড়িয়ে এই জলটা গ্রামের বাড়িগুলোর দাওয়াতে কয়েক ফোঁটা করে ছড়িয়ে দিন, যান। আর এই 3টে
ভর্তুকি সাবধানে রাখুন। যদি মালতীকে দেখতে পান তবে তার দিকে তা ছুঁড়ে মারবেন। এই ফলের বিশেষ গুণ আছে, কিন্তু সাথে সাথে সে নিস্তেজ হয়ে পড়বে। তখন তাকে জব্দ করতে পারবো আমি খুব সহজেই। যান। কথা মতো ভবতোষ মাস্টার বেরিয়ে গেলেন। তখন সূর্য অস্ত যেতে শুরু করেছে। পড়ন্ত আলো আর অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আমি জোর হাতে আমার দেখা সেই সৌম্য মূর্তি সাধুকে স্মরণ করলাম। কেমন যেন মনে একটা অদ্ভুত বল পেলাম, বুঝলে। উঠোনের মাঝে একটা চৌকো গর্ত করলাম। সামনের বেলগাছ থেকে বেলপাতা আর বেলকাঠকে সংগ্রহ করে নিয়ে এবং ঝোলা থেকে আমার সংগ্রহ করা হোমের সমগ্র উপকরণ সাজিয়ে নিয়ে যখন হোমকুণ্ডের সামনে কুশাসনে বসলাম, তখন রাতের অন্ধকার গাঢ় হয়ে এসেছে। চারিদিকে ঝিঁঝি শিয়ালের আর পেঁচার ডাকে পরিবেশ মুখরিত হয়ে আছে। ঘাড় তুলে আকাশের দিকে তাকিয়ে দেখলাম অসংখ্য তারা রাতের আকাশকে আবৃত করে রেখেছে। মনে মনে ইষ্টকে স্মরণ করে হোমের কাঠে আগুন দিলাম। গণেশ, ব্রহ্মা, নারায়ণ আর শিবের স্তোত্র পাঠ করে বেলপাতা দিয়ে শুরু করলাম মা কালীর সহচরীকে আবাহন করা। তাকে নিয়ে আসতে পারলেই তিনি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন আমাকে আর গোটা গ্রামকে। ভবতোষ তখনও ফেরেননি, কিন্তু তার জন্য অপেক্ষা করলে তো আমার হবে না। যে করেই হোক কিছু একটা ব্যবস্থা আমাকেও করতে হবে। প্রথমে 108 বার মহাকালীর গায়ত্রী মন্ত্র আর তারপর ডাকিনী আবাহন মন্ত্র পাঠ করার সাথে সাথেই পরিবেশ কেমন যেন একটা অন্য রূপ ধারণ করতে লাগলো। আমি কিন্তু সেদিকের না লক্ষ্য করে পাঠ করে যেতে থাকলাম ডাকিনী আবাহন মন্ত্র। হঠাৎ চারিদিকে কেমন যেন ঝড়ো হাওয়া বেয়ে আসতে লাগলো। কেমন যেন পচা আঁশটে গন্ধেও ভরে গেল চারপাশ। আমি তবুও কোনো রকম দ্বিধাগ্রস্ত হলাম না। শ্মশানে সব সাধনা করেছি, তাই জানি এগুলো হবেই এই যজ্ঞে। আমি মন্ত্র উচ্চারণ করছি আর ঘৃতাহুতি দিয়ে চলেছি আগুনে। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জনে মুখ তুলে দেখলাম একটি নারী মূর্তি এসে হাজির হয়েছে সামনে। তবে এটা ঠিক নারী মূর্তি বলা যাবে না। শাড়ি পরা যে মূর্তিটা সামনে এসে হাজির হয়েছে তার মনেহীন চোখটা রক্তবর্ণ, সারা মুখে গালে অসংখ্য কাটা কাটা দাগ, ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, কেড়ে কেড়ে তুই শয়তান, আমায় শেষ করতে চাস? হ্যাঁ? আমি তবু কিচ্ছু বললাম না। এক মনে মন্ত্র জপ করে যেতে থাকলাম। উত্তর না পেয়ে সেই ভয়ঙ্কর নারী মূর্তি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাকে প্রহারের জন্য এগিয়ে এলো। প্রচন্ড হুঙ্কারের সাথে আমার দিকে কোনো এক অদৃশ্য শক্তি প্রয়োগ করলো। কিন্তু আগে থেকেই আমি গাত্র বন্ধন করে রেখেছিলাম, তাই কোনো কিছু আমার হলো না। আর সে সামনে জ্বলা হোমকুণ্ডের দিকে নিজের শক্তি প্রয়োগ করলো, কিন্তু দুর্ভাগ্য এবারেও কিছু সে করতে পারল না। আসলে সে ভুলে গিয়েছিল যে এই কুণ্ড সে কুণ্ড নয়, বরং ডাকিনী মন্ত্রের কর্ত্রী অর্থাৎ মা কালীর সহকারী ডাকিনীর কুণ্ড। আমার মন্ত্রোচ্চারণ ততক্ষণ শেষের দিকে। এবার শেষ কয়েকবার মন্ত্রোচ্চারণ করে তার দিকে মন্ত্রপুত জল ছুঁড়ে দিলাম। সাথে সাথে হুঙ্কার দিয়ে উঠল সে। পরপর 3 বার তার দিকে জল ছুঁড়ে পূর্ণাহুতি দিলাম আগুনে। আর একবার, এই শেষবার আহুতি দিলেই মর্তে আগমন ঘটবে ডাকিনীর, আর তখনই ফিরিয়ে নেবে সেই মন্ত্রের ক্ষমতা। কিন্তু হঠাৎ কিভাবে কি হলো জানি না, আমি সজোরে ছিটকে গিয়ে পড়লাম দূরে খড়ের গাদায়। একটু হকচকিয়ে গিয়েছিলাম। এমন তো হওয়ার কথা নয়। আমি খুব ভালো করে গাত্রবন্ধন করেছিলাম, তবে কি করে হলো এটা? তারপরেই বুঝলাম কাজটা মালতী স্বয়ং করেছে। যেহেতু তাঁর ভিতরের অতিলৌকিক শক্তির বদলে মনুষ্য শক্তি আঘাত করেছে,
তখনই আমাকে আসনচ্যুত করতে পেরেছে সে। আসলে মালতীর অন্তর্নিহিত শক্তি অনুধাবন করতে পেরেছিল যে অতলৌকিক বা কুশক্তি দ্বারা আমাকে স্থানচ্যুত করা সম্ভব নয়। তাই মালতীকে সম্মোহিত করে এই কাজ সে করেছে। কিন্তু এখন কি করব? আমাকে শেষবারের মতো আহুতি দিতেই হবে, নাহলে যে সর্বনাশ হবে। তাই পুনরায় ফিরে বসতে গেলাম আসনে। কিন্তু এবার যে এসে যজ্ঞকুণ্ডকেই ধ্বংস করে দিল। ব্যাস, এবার কি করব? আহুতি তো দিতে পারলাম না, কি করে আমি মালতীকে বাঁচাবো? তোলপাড় করছে বুকের ভিতরটা, রাগ চেপে গেল। চিৎকার করে বলে উঠলাম, তবে রে শয়তানি পিশাচি, তোকে আমি শেষ করবই, দেখে নিস। কি করে করবি? হ্যাঁ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, তোর হোমকুণ্ড তো শেষ। হ্যাঁ, শেষ, শেষ, শেষ। ভুলে যাস না, এরকম করে তুই কিছুই করতে পারবি না। তোর আজ শেষ দিন, দেখে নিস পিশাচি। তবে রে, এতবার তোর? মালতী হঠাৎ রাগে গজরাতে গজরাতে আমার দিকে ছুটে এলো। আমার গলার দিকে হাত বাড়িয়ে আমাকে মেরে ফেলতে যেই না উদ্যত হয়েছে, হঠাৎ প্রচন্ড আর্তনাদ করে উঠল। একবার নয়, পর পর 3 বার। আর্তনাদ করতে করতে সে ছিটকে পড়লো কয়েক হাত দূরে, যেন কোনো জাদু মন্ত্র বলে কেউ ওর গলা টিপে ধরেছে। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও পরে দেখি সদর দরজায় দাঁড়িয়ে আছে ভবতোষ মাস্টার। আর যে কারণে মালতী এরকম চিৎকার করে উঠল, তার কারণ হলো সেই আমার দেওয়া মন্ত্রপুত হরিতকি। কিন্তু নিস্তেজ তো হলো এই শক্তি, কিন্তু শেষবারের আহুতি কি করে দেব আমি? হোমকুণ্ড হতো, কিন্তু কি আশ্চর্য! হ্যাঁ, হোমকুণ্ডকে ধ্বংস করতে পারলেও তার আগুনকে নেভাতে পারেনি সেই অতিলৌকিক শক্তি। তখন বেলকাঠের আগুন ধিক ধিক করে জ্বলছে। আমি সাথে সাথে ডাকিনি আবাহন মন্ত্র উচ্চারণ করে শেষবারের মতো পূর্ণাহুতি দিলাম। সাথে সাথে প্রচন্ড এক বাজের শব্দে আকাশ যেন চিরে গেল। আর সেই ধুনিকাঠের আগুন থেকে এক ধোঁয়ায় ভর করে উঠে এলো মহাকালীর সহচরী ডাকিনী স্বয়ং। এবার সে হুঙ্কার দিয়ে এগিয়ে গেল মালতীর দিকে। তারপর তার চুলের মুঠি ধরে তার চোখের উপর স্থাপন করলো নিজের রক্তরাঙা চোখ। আর তখনই একটা গগনভেদী আর্তনাদ শুনতে পেল। আর একটা হলুদ রঙের আলোক রশ্মি মালতীর চোখ থেকে বেরিয়ে গিয়ে মিশে গেল ডাকিনীর চোখে। নিজের শক্তি ফিরিয়ে নিয়ে এসে পুনরায় মিশে গেল দিকে দিকে জ্বলতে থাকা ধনির আগুনে। এতক্ষণ আমরা এক মনে শুনে চলেছিলাম তারানাথের কথাগুলো, আর সে থামতেই আমরা যেন ফিরে এলাম এই জগতে। মানতেই হবে, তারানাথের গল্প বলার অন্যরকম ধরন আছে, যার টানে আমরা হারিয়ে যাই সেই গল্পের মধ্যে। যেন সব কিছু জীবন্ত, আমাদের চোখের সামনে ঘটে চলেছে সবকিছু। কিশোরী গলা খাকরে বলে উঠল, তারপর মালতীর কি হলো? মালতীর একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। ডাকিনী নিজের শক্তি চোখ দিয়েই ফিরিয়ে নিয়েছিল কিনা, বুঝলে, অতি কৌতূহল ভালো না। কিছু কিছু জিনিস না জানার অন্তরালে থাকাই ভালো। এই দেখো, শেষ হয়ে গেছে। বলি, আর একটা হবে নাকি? আমার সিগারেট পাসিং শো।
শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প আদিম মন্ত্র। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।